প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য সবাইকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী বললেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই বিএনপি সরকারের চাওয়া। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না বললেন স্থানীয় সরকার মন্ত্রী। রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না, মন্তব্য তথ্যমন্ত্রী। সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে অনড় বিরোধী দল। এই দাবি আদায়ে কোনো ছাড় নয়, জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারত থেকে ফিরেছেন বললেন তথ্য উপদেষ্টা। দেশ বিকিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক নয়। লালমনিরহাটে শিশু হত্যায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ, ডিসিএসপির গাড়ি ভাঙচুর, ওসিকে প্রত্যাহার, আহত ৩০। চট্টগ্রামের বাকুলিয়া শিশু ধর্ষণ মামলার রায় কাল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। দায়িত্বের চাপ, প্রচুর সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণ নিয়ে নতুন সরকার কাজ শুরু করেছে। এ সময় বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই বিএনপি সরকারের চাওয়া। নিয়াজ মাকতুমের প্রতিবেদন। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসন শেষে দেশে ফিরলেও বিএনপি বিটের সাংবাদিকদের সাথে সরাসরি মত বিনিময় হয়নি প্রধানমন্ত্রী তারেক রহমানের। সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। দেশ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটা তার সরকারের প্রত্যাশা। বিএনপি সরকার বারে বারে প্রমাণ করার চেষ্টা করেছে, যতবারই দেশ পরিচালনা করেছে, যে আপনাদের সাথে, সংবাদ মাধ্যমের সাথে আমাদের কোনো রকম শত্রুতা নেই। আমরা সামনে যেতে চাই, আমরা একটা বেটার পরিবর্তন করতে চাই, কিন্তু বেটার পরিবর্তন আমি একা পারবো না, আমার সরকার একা পারবে না। আপনিও এই দেশের অংশ, আপনিও এই সমাজের অংশ, আমাদের সকলকে মিলেই হতে পারে। হ্যাঁ, আমার যদি কোনো ভুল হয় আপনি আমাকে বলেন। দায়িত্বের চাপ, সমস্যা ও সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ৩০ লাখ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে নতুন সরকার কাজ শুরু করেছে। ৩০ লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে আমরা যাত্রা শুরু করেছে এই সরকার। শুরুতেই পরের দিন থেকে রোজা শুরু হয়েছে, স্বাভাবিক চেষ্টা করতে হয়েছে পুরো রোজাটাকে ম্যানেজ করা। তারপরে রোজা শেষ না হতে হতেই মধ্যপ্রাচ্য ইস্যুটা এসে গেল, যেটা যেন পুরো বিশ্বই কম বেশি সাফার করেছে। তাহলে আপনি ১০০ দিনের হিসাব মোটামুটি পেয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এভাবে, যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, এই রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, এমন প্রশ্নের জবাবও দেন বিএনপি চেয়ারম্যান। অনেকদিন একটা দেশে ছিলাম তো আমি, অনেকদিন তো একটা দেশে ছিলাম আমি। এর আগে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ৭,০০৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি নতুন এবং 2টি সংশোধিত প্রকল্প রয়েছে। একনেক সভা শেষে দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয় এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা, দুর্নীতি, অনিয়ম যারা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আগের সরকারের আমলে দুর্নীতির সাথে অপচয় হয়েছে, তাই চলমান প্রকল্পগুলো বিচার বিশ্লেষণ করে নতুন করে চালু করা হবে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। যে নির্বাচনী ইস্তেহার আছে তার সাথে এটাকে অ্যালাইন করা এবং সেগুলোর অধীনে যে এগুলোকে এক একটা কর্মসূচিতে পরিণত করা, সেই কর্মসূচির অধীনে একটা একগুচ্ছ প্রকল্প আকারে সেগুলোকে হাজির করা, যাতে করে আমরা শেষ পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একটা সুনির্দিষ্ট লক্ষ্য সবচেয়ে বেশি অর্জন করতে পারি, আউটকামটা।
দীর্ঘ ২১ বছর পর আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ফ্লাইটযোগে সিলেটে নেমে সড়ক পথে যাবেন, প্রথমে শ্রীমঙ্গল ও পরে মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, বক্তব্য রাখবেন সুধী সমাবেশে। তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা জেলা। মৌলভীবাজার থেকে সৈয়দ হুমায়ুন শাহীনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে বিমানে সিলেটে নামবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সড়ক পথে যাবেন মৌলভীবাজার। ১৫২ জনকে ফ্যামিলি কার্ড দেবেন চায়ের জনপদ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে। পরে কার্ড দেবেন মৌলভীবাজার গভর্নমেন্ট হাই স্কুল মাঠেও। এরপর যোগ দেবেন সুধী সমাবেশে। প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর কাছে শমশেরনগর বিমানবন্দর চালু, মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ বেশ কিছু দাবিনামা প্রস্তুত। আমাদের প্রাণের দাবি মৌলভীবাজারবাসীর 6 লাইন মিরপুর থেকে মৌলভীবাজার ভায়া শেরপুর রাস্তা। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে একটা মেডিকেল কলেজ, ওনার আসার মাধ্যমে ইনশাল্লাহ মেডিকেল কলেজ হবে। ওনার কাছে দাবি যাতে মৌলভীবাজারে একটি পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ট্রেন লাইনটি ডাবল লাইনে উন্নীত করা এবং এখানে আরও অতিরিক্ত 2 জোড়া ট্রেন সরবরাহ করার জন্য আমরা বিশেষ অনুরোধ রাখি মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে। আনন্দের বিষয় যে প্রধানমন্ত্রী আমাদের এখানে 4 মাস ক্ষমতা আসার পরে আমাদের মৌলভীবাজারে আসছেন, যে এটা তো অত্যন্ত অভূতপূর্ব। বিএনপি সরকারের অ্যাকচুয়াল সরকারের কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম শুরু হবে আগামী আর্থিক বছর থেকে, যেটা 1 জুলাই থেকে শুরু হবে। আমার এই এলাকার মানুষ, শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ আনন্দের বন্যায় ভাসতেছে যে উনাকে এক নজর দেখবে, উনার কথা সামনাসামনি থেকে শুনবে, উনারে সম্বর্ধনা দিবে। ঝড় বৃষ্টি হোক, যা কিছু হোক, এই মাঠে আমাদের সকল দর্শকবৃন্দ, সকল জাতিগোষ্ঠী আসবেন। প্রধানমন্ত্রীকে বরণে স্থানীয় প্রশাসনের প্রস্তুতিও ব্যাপক। আমি আশা করি 17 তারিখ যে কার্ড বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক লোক সমাগম হবে তারেক রহমানকে দেখার জন্য। এমন প্রস্তুতির মাঝেও বৃষ্টিপাতের কারণে রয়েছে কিছুটা অস্বস্তি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বিএনপি যতবার সরকারে এসেছে সে সময় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ছিল বেশি। আর তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন গঠন করা গেলে সেটা হবে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। 16 জন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিভাবে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে, সাংবাদিক নির্যাতিত হয়েছে, সেই চিত্র তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। এতে দারুণভাবে রুষ্ট হয়ে শেখ মুজিবুর রহমান পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেন। আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন তথ্যমন্ত্রী। এক্ষেত্রে গণমাধ্যমের মালিকদের ভূমিকা কি হওয়া উচিত সেটাও উল্লেখ করেন। যেই গণমাধ্যম সিটিজেন জার্নালিজম, সেই গণমাধ্যমের ভালো মন্দ নিয়ে আমরা কথা বলবো একভাবে, কিন্তু যেই গণমাধ্যম শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করবে তাকে অবশ্যই বাংলাদেশ সরকারের অথবা দেশের প্রচলিত আইন অনুযায়ী এই শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। একটা যে কোনো শিল্প প্রতিষ্ঠান তার সকল কর্মকর্তা, কর্মচারী, নিয়োগকৃত ব্যক্তিদের যে নিরাপত্তা মর্যাদা দেয়, সেটা সে দেয় কি দেয় না, এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না, আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং এই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। বিএনপি হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা রাজনৈতিক দল, যে দলের মধ্যে সাংবাদিক বলুন বা অন্যান্য পেশাজীবীরা আছেন তারা কিন্তু সবসময় নিরাপদ থাকতে পারেন, কারণ বিএনপি অন্যের মত সহ্য করবার একটি রাজনৈতিক দল, এবং সেইটাই আমরা বরাবর করে এসেছি। আমি নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন, বিএনপি যখনই সরকারে এসছে
সাংবাদিক দলন বা নির্যাতন কিন্তু সবচেয়ে কম হয়েছে। আপনি এটা খুব বেশি খুঁজে পাবেন না। এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, রাজনৈতিক কোনো বিষয়ে বর্তমান সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ করেনি। গণমাধ্যমের বিরোধিতা নয়, টিম ওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন করতে হবে। বাস্তবতা হচ্ছে অনেক ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া আছে যেটার মালিক কিন্তু আজকে সরকারের পার্ট না। অনেক ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মালিকরা আছেন যারা বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন বা অনেক সময় মন্ত্রীও ছিলেন। কাজে সেই সব ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা যদি সরকারের ভালো দিক, ভালো কথা উল্লেখ করেন, তুলে ধরেন, সেটাই হবে সাহসী সাংবাদিকতা বলে আমি মনে করি। শুধু সরকারের সমালোচনা নয়, সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। আমরা সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ণ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আল্লাহ হাফেজ। জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সংবিধান সংশোধন কমিটি নয়, বরং সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষেই অনড় বিরোধী দল। এই দাবি আদায়ে কোনো ছাড় দেবে না তারা। সংসদ বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ করেন, সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সংসদে বিরোধী দল আলোচনা করতে চাইলেও বাধা দিচ্ছে সরকারি দল। আমরা আশা করি জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে সংসদের বিরোধী দল। এতে অংশ নেন বিরোধী দলীয় উপনেতা, চিফ হুইপ সহ অন্যান্য সংসদ সদস্যরা। কোনো কার্যকর বিরোধী দল ছিল না। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদ ব্যতীত সংবিধান সংশোধন কমিটি চায় না তারা। আমাদের দাবি ছিল সংবিধান সংস্কার, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার। এই জন্যই রেফারেন্ডাম হয়েছে। আমরা বলেছি 70% মানুষ যেখানে ভোট দিয়েছে, আমরা সংসদের ভিতরে এসে এটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে, জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, আমরা বলেছি সংস্কারের জন্য কমিটি করলে আমরা দেখব বিবেচনা। সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সংসদে বিরোধী দল আলোচনার জন্য নোটিশ দিলে তা প্রত্যাহারের জন্য বিরোধী দলকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। আরেকটা নোটিশ আমরা দিয়েছিলাম, কিন্তু সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিন এই সমস্যা, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করব না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতে চাই, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। একবার নোটিশ দেওয়া হলো 14 তারিখ এটা আলোচনায় আসবে, নোটিশ আমরা পেয়ে গেলাম, তারপরে আবার এটা প্রত্যাহার করে এটা বাদ দিয়ে আবার ওই দিনের কার্যসূচি ঠিক করা হলো। জুন জুলাইতে অর্থ বছর না করে জানুয়ারি টু ডিসেম্বর করার দাবিও জানান বিরোধী দলীয় নেতা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রেখে হয়রানির প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে কোনো দেশের সাথে সম্পর্ক রাখবে না। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। দিল্লি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের বাংলাদেশে ফিরে আসা নিয়ে বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। দেশে ফিরে সচিবালয়ে মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে খোলাসা করেন তথ্য উপদেষ্টা। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রায় 2.5 ঘন্টা অপেক্ষায় রাখা হয়। ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট আইওআর-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন জাহিদুর রহমান। শুরুতে ভারতে প্রবেশের অনুমতি না দিলেও উপদেষ্টা জাহিদুর রহমান দিল্লি সফরের বিষয়টি অন্তত 2 দিন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল বাংলাদেশ। পরে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে ঢাকায় ফিরে আসেন। আমার তো মনে হয়েছে আমি 2 ঘন্টা বসে আছি, আমাকে তো একটু কারণ বলা দরকার। আমার জানা দরকার ছিল যে আমি কেন আসলে অপেক্ষা করতে হবে, অথবা এগেইন আমি খুব সাধারণ জীবনযাপন করি, আমি কোথায় বসেছি, কি খাই, কি পড়ি, আমি খুব বদার্ড না। কিন্তু যখন আমি একটা স্টেটের পজিশন নিয়ে গেছি, আমাকে অপেক্ষা করতে হলেও কোথায় অপেক্ষা করতে দেয়া হবে, কারণ তারা একটা পর্যায়ে আমাকে অন্য একটা বেটার জায়গায় নিতে চেয়েছিলেন। তো আমি যাইনি, এবং আমি বললাম আপনার যদি মনে হয় যে এটাই সঠিক জায়গা, আমি এখানে আছি। আমরা তো পুরো টিম প্রত্যাহার করার কথা বলতে পারতাম,
আমরা সেই আলোচনা চাইনি, আমরা চেয়েছি তারা এটা করুক, এটা আমার সাথে হচ্ছে, আমি অতটুকু মানে ইটস আ প্রটেস্ট, এবং আমরা এই বার্তাও দিতে চেয়েছি যে আমরা সিচুয়েশনটাকে অনেক বেশি খারাপ করার চেষ্টা করছি না, আমরা যতটুকু করেছি লিস্ট অতটুকু হচ্ছে আমাদের ডিগনিটির প্রশ্ন, ওই ডিগনিটি এই রাষ্ট্র রক্ষা করবে। ভারত এই ঘটনায় সতর্ক হবে জানিয়ে জাহিদুর রহমান বলেন, ঘটনাটি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না, ফিরে আসার উদ্দেশ্য পাল্টাপাল্টি কোনো নেগেটিভ পরিস্থিতি তৈরি হোক এমনটা নয় বলেও মনে করেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো রাষ্ট্রের সাথে, কোনো রাষ্ট্র, আই রিপিট, এটা শুধু ইন্ডিয়া না, কোনো রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। প্রত্যেক রাষ্ট্রকে এটা মনে রাখতে হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে জনগণের ব্রুট মেজরিটির একটা সরকার আছে, মানে সার্বভৌম রাষ্ট্র হলেও শেখ হাসিনা সরকারের সাথে একভাবে ডিল করা যেত, ব্যক্তির সাথে না, আসলে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের জনগণের সাথে রিলেশন করতে হবে, এটাই আমরা চাই। কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেওয়া, এই নীতিতে সরকার কোনো দেশের সাথে সম্পর্কে যাবে না বলেও জানান জাহিদুর রহমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার এই চিঠি দেওয়া হয়েছে বলে জানান তদন্ত সংশ্লিষ্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। বলেন, অনুরোধপত্র তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে বেনজির আহমেদের তথ্য নিতে দুপুরে এনসিবির 2 সদস্যের একটি টিম দুর্নীতি দমন কমিশনে যায়। গেল 12 জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের গ্রেফতারের পর বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র তৈরি করছে দুদক। বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতি সহ 6টি দুর্নীতির মামলা রয়েছে। সাবেক আইজিপির বিরুদ্ধে এরই মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। লালমনিরহাটের হাদিদমারিতে একটি ভুট্টা ক্ষেত থেকে প্রথম শ্রেণী পড়ুয়া শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তদন্তে শিশুটির চাচা বিধানকে প্রধান অভিযুক্ত হিসেবে শনাক্তের পর ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। অভিযুক্তকে থানায় নেওয়ার সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের পথরোধ এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি অভিযুক্তের বাড়িতে আগুন দেয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের গাড়িতেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এতে আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অপরাধে এ ঘটনায় মামলা দায়ের করার কথা জানিয়েছে প্রশাসন। অল্প বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গেছে তার বাসার পাশে ভুট্টা খেতে। সেই বিষয়টি লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে, কিন্তু জনগণ সেখানে আনরুলি হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ঢিল নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামীকাল রায় ঘোষণা করা হবে। দুপুরে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মাহমুদুল আলম চৌধুরী মারুফ জানান, 9 জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। মামলায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সোমবার ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামিদের পরীক্ষা করা হয়। আজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। গত 21 মে মহানগরীর বাকুলিয়ায় চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে বিক্ষুব্ধ জনতা আসামিকে ছিনিয়ে নিতে চাইলে ব্যাপক সংঘর্ষ হয়। অন্যদিকে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে 2 আসামির ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক তৈরি হয়ে গেছে। যে কোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি হবে। গত রবিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসামিদের আপিলের বিষয়টি উত্থাপন করলে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপার বুক প্রস্তুত করার নির্দেশ দেন উচ্চ আদালত। গত 7 জুন রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। পরে 10 জুন এই মামলায় আসামিদের ডেথ রেফারেন্সের যাবতীয় নথি হাইকোর্টে এসে পৌঁছায়। এরপর সোহেল ও স্বপ্না হাইকোর্টে জেল আপিল করে। আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তবে হাসপাতালটির মগবাজার শাখা ছাড়া অন্যান্য শাখা চলমান থাকবে। সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন যে হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি, যেখানে শিশুদের কান্নার প্রতি চিকিৎসক ও নার্সের যথাযথ সাড়া মেলেনি এবং অল্প সময়ের ব্যবধানে 6 নবজাতকের মৃত্যু হয়েছে, সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়। স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যে অনিয়ম ও জবাবদিহিতার সংকট রয়েছে তা দূর করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। পদ্মা রেল সেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এ ব্যাপারে সেতুমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এরকম না। ওখানে যখন ব্রিজ হয়েছে কিছু প্রতিবন্ধকতা কিন্তু রাখা হয়, ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়, সেখান থেকে প্রয়োজনে মাটি সরানো হয়েছিল। এখন আবার সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর বাস স্ট্যান্ডগুলো সরিয়ে নেওয়া হবে, তবে রাতারাতি হবে না বলেও জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি 2026-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ মহাকর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী এই উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচির আওতায় বিমান বাহিনী ফলজ, বনজ ও ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন গাছের চারা রোপণ করবে। এছাড়া উপকূলীয় অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে সিড বল বা বীজ সমৃদ্ধ মাটির বল নিক্ষেপের কার্যক্রম পরিচালনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বিমান বাহিনীর সকল ঘাঁটি, ইউনিট এবং পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পূবালী ব্যাংক পিএলসির 43তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। বার্ষিক সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, পরিচালক বৃন্দ হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রানা লাইলা হাফিজ, মুস্তফা আহমদ, আরিফ আহমেদ চৌধুরী, ডক্টর শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া, কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুর রহমান এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডাররা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভা শেষে পরিচালনা পর্ষদের 1520তম সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মঞ্জুরুর রহমানকে চেয়ারম্যান হিসেবে 2 বছরের জন্য পুনর্নির্বাচিত করা হয়। ইসরায়েলের বেপরোয়া আচরণে হুমকির মুখে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির ভবিষ্যৎ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও চরম বিরক্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে ছাড় দিতে নারাজ তেহরানও। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানের তোয়াক্কা না করে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নেতানিয়াহু। এমন অবস্থায় নেতানিয়াহুকে কি থামাতে পারবে ট্রাম্প? নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
বহুল প্রত্যাশিত ইরান আমেরিকা শান্তি চুক্তি সইয়ের ঘোষণা এলেও আগামী শুক্রবার এর আনুষ্ঠানিকতা পরবর্তী বাস্তবায়ন নিয়ে ক্রমেই গাঢ় হচ্ছে ধোঁয়াশা আর অনিশ্চয়তা। এ চুক্তিতে লেবানন সহ ওই অঞ্চলের সব যুদ্ধক্ষেত্রে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত অন্তর্ভুক্তির কথা জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। তেহরানও জানিয়েছে এই চুক্তির মধ্য দিয়েই বন্ধ হচ্ছে লেবানন যুদ্ধ, যদিও ইসরায়েলের বক্তব্য আর কর্মকাণ্ডে বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে শান্তি চুক্তির ভবিষ্যৎ কোন দিকে গড়াচ্ছে। ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনের রাশ টানতে পারবেন কি প্রেসিডেন্ট ট্রাম্প? আমেরিকা না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। তাদের জন্য আমি যা করেছি তা অন্য কেউ কখনো করতো না। নেতানিয়াহুর সাথে চমৎকার সম্পর্ক আমাদের। লেবাননের ব্যাপারে তাকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। লেবানন আর হিজবুল্লাহর সাথে ইসরায়েল যে আচরণ করেছে তাতে আমাদের সায় নেই। ইরানের সাথে শান্তি চুক্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে এটি। এভাবেই নেতানিয়াহুর উপর ক্ষোভ উগরে দেন G7 সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পের প্রত্যক্ষ পরোক্ষ আহ্বান আর কৌশলী ভৎসনার তোয়াক্কা না করে লেবাননে আগ্রাসন, হামলা, হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ক্রমেই ঝুঁকিতে পড়ছে শান্তি চুক্তির বাস্তবায়ন। এমনকি লেবাননে হামলা বন্ধে আপত্তি জুড়ে দিয়ে শান্তি চুক্তির বিরুদ্ধে অবস্থানের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সরাসরি জানিয়ে দিয়েছেন দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না তেল আবিব। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার বিরুদ্ধে কয়েক দশক ধরেই আমি লড়াই করে আসছি। চুক্তি হোক বা না হোক, ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না। লেবাননে আমরা নিরাপত্তা অঞ্চল তৈরি করেছি। ইরান চায় আমরা সেখান থেকে সরে আসি। এটি মানতেও আমরা বাধ্য নই। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের রক্ষার স্বার্থে লেবানন থেকে সেনা প্রত্যাহার করব না। আমি মনে করি বন্ধু দেশগুলো আমার এই সিদ্ধান্তকে সম্মান করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের তরফ থেকে চুক্তি সই হয়েছে বলা হলেও তেহরান জানিয়েছে তারা আমেরিকার সাথে চুক্তির ব্যাপারে শুধু রাজি হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হবে চুক্তিটি। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ আর পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তি সইয়ের পর বিস্তারিত আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে। এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইরানের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য থাকবে যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা চুক্তি সই হওয়ার ৬০ দিনের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে হবে চূড়ান্ত চুক্তি। মধ্যপ্রাচ্যে যখন চুক্তি সই নিয়ে ব্যস্ত আমেরিকা আর ইরান, সে সময় যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপে নিউজিল্যান্ড ইরান ম্যাচ শুরুর আগে মাঠের বাইরে বিক্ষোভ করেছেন কয়েকশো প্রবাসী ইরানি। ইরানের সরকারি দমনপীড়নের অভিযোগে তাদের এই বিক্ষোভ। নাইম আহমেদ, বাংলাভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা 11:30টার দিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি বিধ্বস্ত হয়। এটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনার পরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করে। স্থানীয় প্রশাসনের তথ্য মতে নিহত ৮ আরোহীর মধ্যে বিমানটির ক্রু, সামরিক এবং বেসামরিক কর্মকর্তা রয়েছে। 1950-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং B-52 বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল এই বোমারু বিমান 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। এটি প্রায় 70,000 পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে পারে। এর মধ্যে কয়েকশো সাধারণ বোমা বা 32টি পারমাণবিক অস্ত্র সংবলিত ক্রুজ মিসাইলও রাখা যায়। ক্রিকেট। আগামীকাল বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া T20 সিরিজ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মতিউর রহমান স্টেডিয়ামে বেলা 2টায় শুরু হবে প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার T20 সিরিজ শুরু করেছে টাইগাররা। ওয়ানডে সিরিজের সাফল্যের ধারায় এবার T20 ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সাফল্যের প্রত্যাশায় বাংলাদেশ। প্রথম T20-তে বাংলাদেশ দলের সেরা একাদশ ঘোষণা হবে ম্যাচের আগে। অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের ফিটনেস নিয়ে সংশয় থাকায় দল ঘোষণা করেনি স্বাগতিকরা। ওয়ানডেতে ভালো করায় সৌম্য সরকার
ফিরেছেন দলে। ব্যাটিংয়ে তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়রা বড় ভরসা। টি-20 সিরিজে বাংলাদেশের পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা, সাথে স্পিন আক্রমণে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। লোয়ার অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে দলে আছেন সেমিং অলরাউন্ডার সাইফুদ্দিনও। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ মিস করা মিচেল ফেরায় অস্ট্রেলিয়া দল অনেকটাই উজ্জীবিত। অবভিয়াসলি আপনি যখন একটা বড় দলের সাথে যখন ভালো ক্রিকেট খেলবেন, নট অনলি যে সিরিজ জিতে, আমরা 3টা ম্যাচে খুবই ভালো ক্রিকেট খেলেছি, সো এটা একটা প্লাস পয়েন্ট। অবভিয়াসলি ফরম্যাটটা ডিফারেন্ট, আমাদের টিমও ডিফারেন্ট, তাদের টিমও ডিফারেন্ট। একটা বেটার গুড সাইড যে আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ারই ওয়ানডে ক্রিকেটটা খেলেছে টি-20 সাইড থেকে, সো সবার ওই কনফিডেন্সটা আছে এবং গিভেনটাতে আপনাকে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। সম্মুখে নেওয়ার পিছনের রিজনটা হচ্ছে, যেহেতু আমি 50-50 ছিলাম, জানি না কি হতে পারে, কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যান্ড দেন ইমনের হালকা একটু সিকনেস আছে, সো যে কারণটাতে আমরা ওই রিস্কটা নিয়ে নেই যে একটা প্লেয়ারকে যে হুট করে ডেকে কিছু করানোর জন্য। সো যতখানি চেষ্টা করছি আমরা তাকে ইনক্লুড করে, আজকে হয়তোবা সে প্র্যাকটিস করতে পারবে না, বাট কালকে থেকে সে একদম। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে দেশ ও মানুষের জন্য সবাইকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটাই বিএনপি সরকারের চাওয়া। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না, মন্তব্য তথ্যমন্ত্রীর। সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে অনড় বিরোধী দল। এই দাবি আদায়ে কোনো ছাড় নয়, জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। দিল্লিতে হেনস্থার ঘটনা অনাকাঙ্ক্ষিত, তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে ভারত থেকে ফিরেছেন, বললেন তথ্য উপদেষ্টা। দেশ বেঁকিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক নয়। লালমনিরহাটে শিশু হত্যায় অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিকে প্রত্যাহার, আহত 10। চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় কাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30, এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।